প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ নাইয়ার আজম, প্রভাষক পদার্থবিজ্ঞান, মজিদা খাতুন মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা লেকচারটি অবশ্যই হেডফোন ব্যবহার করে শুনবে এবং খাতায় লিখবে। নাইয়ার আজম স্যার, আজ আমরা এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায় ভেক্টরের সিলেবাস। তৃতীয় অধ্যায় ভেক্টর সিলেবাসটি আমরা যদি লক্ষ্য করি, তাহলে এখানে দেখা যাচ্ছে ভেক্টর ভেক্টরের বিষয়ে এখানে সিলেবাসে আছে ভেক্টরের ধর্ম, ভেক্টরের চিহ্ন। তাহলে এই দুটো আমরা এসএসসি থেকে ধারণা আছে। ভেক্টরের প্রকাশ, ভেক্টর কিভাবে প্রকাশ পাওয়া যায় তার দুটো এখানে উদাহরণ দেওয়া আছে। বলের ক্ষেত্রে ভেক্টরের প্রকাশ, আর ঘূর্ণয়ন বস্তু ঘূর্ণয়নরত অবস্থায় থাকলে সেই বলটা কীরকম হবে সেটা। কৌণিক ভরবেগ জিনিসটা কি সেটা বিষয়ে আলোচনা করতে হবে। আর বিশেষ ভেক্টরের মধ্যে একক ভেক্টর সম্বন্ধে জানতে হবে। নাল ভেক্টর অর্থাৎ শূন্য ভেক্টর সম্বন্ধে জানতে হবে। অবস্থান ভেক্টর সম্পর্কে জানতে হবে। সরণ ভেক্টর সম্বন্ধে জানতে হবে। তা বিশেষ করে এই যে তিনটা ভেক্টর আছে, এই তিনটা ভেক্টর খুব গুরুত্বপূর্ণ। এইচএসসি পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সংজ্ঞা যদি আসে, এই 1 2 3 4 চারটা সংজ্ঞার মধ্যে একটা সংজ্ঞা অবশ্যই থাকে। তারপরে আলোচ্য বিষয়টা হচ্ছে ভেক্টর রাশির জ্যামিতিক যোজন নিয়ম। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমরা আলোচ্য বিষয়ের মধ্যে আছে ভেক্টর অধ্যায়ে। লম্বাংশের সাহায্যে ভেক্টর রাশির যোজন বিয়োজন। ত্রিমাত্রিক আয়তাকার বিস্তারে ভেক্টরের বিভাজন, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের বিভাজন যেটা সেটাই। স্কেলার গুণন, ভেক্টর গুণন। স্কেলার গুণন হচ্ছে দুইটা ভেক্টর রাশির অদিক গুণন। ভেক্টর গুণন হচ্ছে দুইটা ভেক্টর রাশির ভেক্টর গুণন বা দিক গুণন। পদার্থবিজ্ঞানের ক্যালকুলাস সম্পর্কে ব্যবহার ও গুরুত্ব, ভেক্টর ক্যালকুলাস, অন্তরীকরণ, যোজনীকরণ, অন্তর্কলন ও সমাকলনের প্রয়োজনীয় সূত্রাবলী। এই ক্যালকুলাসে উচ্চ মাধ্যমিকে গণিতের এটা আলোচ্য বিষয়। উচ্চ মাধ্যমিক গণিতে এটা বিস্তারিত আলোচনা আছে। এখানে শুধু ওই ক্যালকুলাসের সূত্রগুলো এখানে জানতে হবে। ভেক্টর অপারেটর ব্যবহার। ভেক্টর অপারেটর আছে, তার ব্যবহার, তার মধ্যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্ট, কার্ল, এই তিনটে বিষয় এখানে আলোচনা আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয় অবশ্যই ভালো করে আয়ত্ত করতে হবে বা জানতে হবে, সেটা হলো এখানে কৌণিক ভরবেগ, এটা একটা। তারপর সংজ্ঞাগুলো তো অবশ্যই জানতে হবে ভালো করে, এটা জানতে হবে সংজ্ঞাগুলো। জ্যামিতিক ভেক্টর যোজন বিয়োজন, ভেক্টর এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আর ত্রিমাত্রিক, তারপর স্কেলার গুণন, ভেক্টর গুণন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে সূত্রাবলী আছে, আর গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এটা অবশ্যই এটা খুব ভালো করে এই কয়েকটা টপিক ভালো করে জানতে হবে। যেহেতু আমরা ধারাবাহিকভাবে সিলেবাস অনুসারে লেকচার আপলোড করব, তাই আমাদের সিলেবাসটা ভালো করে জানতে হবে। সিলেবাসটা সম্বন্ধে আমাদের ভালো ধারণা থাকতে হবে। সিলেবাসে কি আছে, টেক্সট বুকে অর্থাৎ বইয়ে অনেক সিলেবাসের বহির্ভূত অনেক বিষয় নিয়ে আলোচনা করা আছে, সবগুলো আমাদেরকে এখানে আলোচনা করার প্রয়োজন হবে না। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করবে, এবং কমেন্ট বক্সে অবশ্যই পজিটিভ কমেন্ট করবে।
এই লেকচার অধ্যায়টি শেষ করতে সর্বমোট 17টি লেকচার লাগবে। আজকে লেকচার 1 নিয়ে লেকচার 1-এ আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব। নাইয়ার আজম স্যার। আমরা লেকচার 1-এ যা শিখতে পারবো: 1. ভেক্টর রাশি কি জানতে পারবো। 2. একক ভেক্টর রাশি, প্রসঙ্গ কাঠামো, অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, আয়ত ভেক্টর সম্পর্কে জানতে পারবো। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একক ভেক্টর রাশিগুলো জানতে পারবো। স্থানাঙ্ক হাতে ভেক্টর রাশি তৈরির নিয়ম শিখব। 2টি স্থানাঙ্ক হাতে কিভাবে একটি ভেক্টর রাশি তৈরি করা যায় তা শিখব। ভেক্টর রাশির মান নির্ণয়ের কৌশল শিখব। টর্ক ও কৌণিক ভরবেগ সম্পর্কে জানতে পারবো। বরিশাল বোর্ড 2017 সালের প্রশ্ন সম্পর্কে প্রশ্নের সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি শেয়ার করে তোমাদের ফেসবুক প্রোফাইলে রাখো, যা ভবিষ্যতে কাজে লাগবে। চলো আমরা আলোচনায় যাই। নাইয়ার আজম স্যার। এখানে আলোচ্য বিষয় ভেক্টর রাশি কি। ভেক্টর রাশি কি তোমরা এসএসসি হতে জানো, যে সকল রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকেই ভেক্টর রাশি বলে। ইহাকে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ যে সকল রাশির উপরে তীর চিহ্ন থাকবে সেই সকল রাশি ভেক্টর রাশি। যে সকল রাশির উপরে এবং নিচে তীর চিহ্ন থাকে তাহাই ভেক্টর রাশি। যদি আমরা এই বিষয়ে আলোচনা করতে যাই, তাহলে আমরা যদি একটু পিছনের দিকে যাই, তাহলে তোমরা জানো রাশি কি। অর্থাৎ ভৌত জগতে যাহা পরিমাপ করা যায় তাহাই রাশি। তো দিকের উপর ভিত্তি করে রাশি দুই ভাগে ভাগ করা যায়। এক অদিক রাশি বা স্কেলার রাশি, অর্থাৎ যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানেরই প্রয়োজন তাকে স্কেলার রাশি বা অদিক রাশি বলে। যেমন সময়টা শুধু 5 ঘন্টা, 5টা 20। ভর একটা স্কেলার রাশি ইত্যাদি। তো স্কেলার রাশি সম্পর্কে আমাদের সিলেবাসে কোনো আলোচনা নাই। আমাদের সিলেবাসে ভেক্টর রাশি সম্পর্কে আলোচনা আছে, তাই আমরা ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব। তাহলে ভেক্টর রাশি সম্পর্কে আমরা জানলাম। তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে যদি আমরা আরো একটু আলোচনা করতে যাই, অর্থাৎ যে সকল রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। অর্থাৎ যে সকল রাশির উপর তীর চিহ্ন দেওয়া থাকে, মনে করো এল এর উপর তীর চিহ্ন দেওয়া আছে, তো এটা একটা ভেক্টর রাশি। একটা রাশি এর উপর তীর চিহ্ন দেওয়া আছে, তাহলে এটা আমরা বলবো ভেক্টর রাশি। নিচেও দেওয়াটা থাকতে পারে, তবে আমাদের বইগুলোতে নিচে কোনো তীর চিহ্ন দেওয়া নেই, অর্থাৎ নিচে তীর চিহ্ন ব্যবহার করা হয় না, এইটা ব্যবহার করা হয় সবসময়। উপরে তীর চিহ্ন, এই উপরে চিহ্নটা ব্যবহার করা হয়। এখন যদি আমরা অনুরূপভাবে আমরা একটা জিনিস আলোচনা করতে পারি, সেটা হচ্ছে এখানে সরণ একটা ভেক্টর রাশি। সরণ ভেক্টর রাশি অর্থাৎ এল একটা ভেক্টর রাশি। সরণকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এল একটা ভেক্টর রাশি। তাহলে মনে করো তুমি এই অবস্থান থেকে এই পথে এখানে বি অবস্থানে গেছো। তাহলে তুমি কোন পথে গেছো? এই দিক দিয়ে এইভাবে এই পথে গেছো। এই পথটাই হচ্ছে কি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা ডি বলি। অতিক্রান্ত ডি বলি। তাহলে সরণটা কি হচ্ছে?
আদি বিন্দু, আদি অবস্থান এবং শেষ অবস্থানের রৈখিক দূরত্ব বা লম্বিক দূরত্ব, এটাই হচ্ছে সরণ। এটা সরণ। এই আদি বিন্দু আর শেষ বিন্দুর লম্বিক দূরত্বটাই হচ্ছে সরণ। এটা হচ্ছে সরণ এল, এটাই হচ্ছে এল। এই পথ সরণটা এটা নয়, পথ অতিক্রান্ত দূরত্বটা নয়, সরণটা হচ্ছে আদি অবস্থান শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব বা লম্বিক দূরত্ব। তার সরণের দিক হচ্ছে এ হাতে বির দিকে, সরণের দিক হচ্ছে এ হাতে বির দিকে। তাহলে এখানে বেগ একটা কথা বলা আছে, বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বেগ সমান আমরা লিখতে পারি দূরত্ব ভাগ সময়, এল ভাগ টি। সরণ সম্পর্কে আমরা এটা লিখতে পারি। তাহলে আদি অবস্থান হতে শেষ অবস্থানের লম্বিক দূরত্বটা বা দূরত্বটাকেই হচ্ছে সরণ বলা হয়। তো দ্রুতি একটা, এটা ভি দ্বারা প্রকাশ করে, দ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করে। দ্রুতি একটা অদিক রাশি, এটা দিক রাশি নয়। দ্রুতির ক্ষেত্রে এই উদাহরণ যদি আমরা ব্যবহার করি, তাহলে দ্রুতির ক্ষেত্রে ব্যবহার হবে দূরত্ব ভাগ সময়। এখানেও দূরত্ব ভাগ সময়, এখানে ডি হবে ডি ভাগ টি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। তাই সরণ এখানে আমরা ব্যবহার করলাম নির্দিষ্ট দিক ব্যবহার করার ক্ষেত্রে, নির্দিষ্ট দিকের ক্ষেত্রে, অর্থাৎ বেগের ক্ষেত্রে আমরা সরণ ব্যবহার করলাম। আর দ্রুতি যদি আমরা হিসেবে বলি, ভি দ্রুতি, বেগ এবং দ্রুতি উভয়কেই ভি দ্বারা প্রকাশ করা হয়। একটা আছে দিক রাশি, একটা অদিক রাশি। দ্রুতিটা হচ্ছে অদিক রাশি। তাহলে এই বিষয়ে অনুরূপভাবে আমরা বলতে পারি মন্দন একটা দিক রাশি, অর্থাৎ ত্বরণের বিপরীত রাশি মন্দন ঋণাত্মক। বল একটা দিক রাশি, তাহলে বলকে কি করে ডব্লু দ্বারা প্রকাশ করা হয়? না, এফ দ্বারা প্রকাশ করা হয়। বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বল একটা ভেক্টর রাশি। ওজনকে ডব্লু দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা একটা ভেক্টর রাশি। ওজন আছে নিচের দিকে ক্রিয়া করে। কোন একটা বস্তু যদি এখানে থাকে, তা এটা একটা বস্তু, এর ওজনটা নিচের দিকে ক্রিয়া করে অভিকর্ষজ বলের প্রভাবে নিচের দিকে ক্রিয়া করে। এটা একটা দিক রাশি, ওজন একটি দিক রাশি। তাহলে আমরা এই বিষয়ে আলোচনা দীর্ঘায়িত করব না, কারণ এসিসিতে আমরা দিক রাশি সম্পর্কে জেনেছি। আমরা এখন পরের স্লাইডে যাব। 9 year আজম স্যার। লেকচার 1 এ বিষয়গুলো বুঝতে কয়েকটি সংজ্ঞা জানতে হবে, অর্থাৎ কয়েকটি রাশি সম্পর্কে ধারণা থাকতে হবে। তেমন একটা রাশি একক ভেক্টর। তো নাম দেখেই আমরা, নাম শুনে আমরা বুঝতে পারছি একক ভেক্টর মানে এক, যে ভেক্টর রাশির মান এক তাকে একক ভেক্টর রাশি বলে। এই যে ভেক্টর রাশির মান একক তাকে একক ভেক্টর বলে। মান শূন্য নয় এমন ভেক্টর রাশিকে উহার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর রাশি পাওয়া যায়। কোন রাশিকে শূন্য দ্বারা ভাগ করলে তো আর কোনো কিছু পাওয়া যাবে না। তাই মান শূন্য, অবশ্যই শতটা হচ্ছে মানটা শূন্য হবে না। মানে কোন 5 একটা রাশি, 5 একটা রাশি, তাহলে 5কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 1 হবে। 5কে 5 দ্বারা ভাগ করলে 1 হবে। তো অনুরূপভাবে কোনো রাশির মান যদি 5 হয়, তাহলে ওই রাশিকে 5 দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর। অথবা একক ভেক্টর রাশি ভেক্টর এ। তো ভেক্টর এ একটা ভেক্টর রাশি, অর্থাৎ এ এর উপর তীর চিহ্ন দেওয়া আছে। আর এর মান যদি এ হয়, এই এ হয়, তাহলে ওই ভেক্টর রাশিটাকে এ দ্বারা ভাগ করলে বা মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর রাশি পাওয়া যাবে। তাহলে ভেক্টর রাশি এ একটি ভেক্টর রাশি আর ভেক্টর রাশির মান, অর্থাৎ মান শূন্য নয় এমন ভেক্টর রাশিকে উহার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর রাশি পাওয়া যায়।
আবার 2 বা ততোধিক একক ভেক্টর রাশি মিলে একটি ভেক্টর রাশি গঠিত হয়। 9 year ago, sir. প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামো স্বাভাবিকভাবে যদি আমরা এমনিতে নর্মালি বলি, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার জন্য এই মহাজগতে কোনো একটা নির্ধারিত স্থান যদি সুনির্দিষ্ট করা হয়, ওই স্থানটাকেই বলা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। পদার্থবিজ্ঞানের ভাষায় প্রসঙ্গ কাঠামো হবে যে দীর্ঘ বস্তুর সাপেক্ষে ত্রিমাত্রিক স্থানে কোনো বিন্দুকে সুনির্দিষ্ট করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। একটা দীর্ঘ বস্তু ত্রিমাত্রিক স্থানে, এখানে দ্বিমাত্রিক এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা অক্ষ এখানে আছে। জেড অক্ষ যদি আমরা এই দিক দিয়ে কল্পনা করি, এই বিন্দুতে লম্ব বরাবর, তো লম্ব বরাবর তো ভেক্টর সমতলে লম্ব অঙ্কন করা সম্ভব না, তাই এটা লম্ব, তাই আমরা এই দিক দিয়ে দিলাম। অর্থাৎ প্রতিটা কোণ আছে 90 ডিগ্রি। এটা জেড অক্ষ, এটা জেড অক্ষ। তো কোনো বিন্দুকে যদি সুনির্দিষ্ট করা হয় তিনটে অক্ষ সাপেক্ষে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, এই ও বিন্দুকে সুনির্দিষ্ট করা হলো, তাহলে এইটা বিন্দুকে সুনির্দিষ্ট করা হলো, তা এই সম্পূর্ণ ব্যবস্থাটাই আছে প্রসঙ্গ কাঠামো। সমস্ত ব্যবস্থাটাই আছে প্রসঙ্গ কাঠামো। তারপর অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। এটা একটা প্রসঙ্গ কাঠামো, সম্পূর্ণ ব্যবস্থাটা কি আছে প্রসঙ্গ কাঠামো, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। এদিক দিয়ে লম্বালম্বি বরাবর, লম্ব বরাবর একটা রেখা আছে জেড অক্ষ। তো সমতলে জেড অক্ষ অঙ্কন করা সম্ভব হয় না। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। তো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু আছে ও, এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু ও বিন্দুর সাপেক্ষে পি একটি বিন্দু, তাহলে অবস্থান ভেক্টর পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও বি। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। তাহলে এখানে ওপি হচ্ছে অবস্থান ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর। অবস্থান ভেক্টর ব্যাসার্ধ ভেক্টর একই। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু হতে কোনো বিন্দুর অবস্থানে যে দূরত্বকে ব্যাসার্ধ ভেক্টর বলে। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অর্থাৎ পি বিন্দুর এই মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করা হয়। ব্যাসার্ধ ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করা হয়। সরণ ভেক্টর। এখন আমরা আলোচনা করব সরণ ভেক্টর। তো সরণ ভেক্টরের সংজ্ঞা অনুসারে আমরা জানি নির্দিষ্ট দিকে কোনো বিন্দুর অতিক্রান্ত দূরত্বকে সরণ ভেক্টর বলে। নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে সরণ ভেক্টর বলে। তাহলে সরণ ভেক্টরটা আমরা জানি নির্দিষ্ট দিকে কোনো বিন্দুর অতিক্রান্ত দূরত্বকে সরণ ভেক্টর বলে। তাহলে এ হতে বি দূরত্ব, নির্দিষ্ট দূরত্ব, একটা বস্তু এ হাতে বিতে যাচ্ছে নির্দিষ্ট দূরত্ব বরাবর, তাহলে এই লম্বালম্বি যে দূরত্বটা এটাই হচ্ছে সরণ ভেক্টর। অন্যভাবে এটা ভালো করে বোঝানোর জন্য যদি আমরা বলি, তাহলে কোনো একটা বস্তু যদি এ বিন্দু হতে এই দিক দিয়ে ও বিন্দুতে আসলো, ও বিন্দুতে এসে আবার এই পথে বি বিন্দুতে পৌঁছালো, তাহলে সরণ কত হবে? সরণ হচ্ছে এ হতে বি দিকের লম্বিক যে দূরত্বটা, এই দূরত্বটাই হচ্ছে সরণ, এ বিটাই হচ্ছে সরণ। কিন্তু বস্তুটি এইখান থেকে এই পথে ও বিন্দুতে আসলো, আবার ও বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত পথ, অতিক্রান্ত দূরত্ব। কিন্তু এটা সরণ নয়। সরণটা হবে তখন বস্তুটা সরণ কত হলো এ হাতে বির দিকে যে লম্বিক যে দূরত্বটা অতিক্রম করলো সেটাই সরণ। এর চেয়ে বেশি আর জানার প্রয়োজন নাই। তো এখানে আমরা অন্যভাবে বলতে পারি,
R1টা হচ্ছে অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ, R1 অবস্থান ভেক্টর। আবার বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বি। তাহলে এ বি ভেক্টরটা আমরা পাবো কখন? R1 বিয়োগ R2। স্থানাঙ্ক আমরা ব্যবহার করতে পারি, স্থানাঙ্ক ব্যবহার করে আমরা এটা নির্ণয় করতে পারি। 9 year আজও স্যার। এখন আমরা বলবো একক আয়ত ভেক্টর। একক আয়ত ভেক্টর কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তাই একক আয়ত ভেক্টরটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের দিকে ব্যবহৃত যথাক্রমে আই, জে ও কে একক ভেক্টরগুলোকে আয়ত একক ভেক্টর বলে। আমরা যদি আরেকটু আলোচনা করতে যাই, তাহলে এখানে ও একটা বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা অঙ্কন করলাম, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আর জেড অক্ষ বরাবর, জেড অক্ষ ও বিন্দুতে জেড অক্ষ অঙ্কন করতে হবে, অর্থাৎ ও বিন্দুতে লম্ব অঙ্কনটা এই এখানে যে বিন্দুটা আছে এই বিন্দুতে লম্ব যেটা হবে সেইটা হবে জেড অক্ষ। কিন্তু সমতলে লম্ব অঙ্কন করা, সমতলে লম্ব অঙ্কন করা সম্ভব নয়। তাহলে এই জন্য আমরা জেড অক্ষটা এই দিক দিয়ে দিলাম, এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে সংজ্ঞা অনুসারে বলা হচ্ছে এক্স অক্ষ বরাবর যদি একক ভেক্টর, একক ভেক্টর সংজ্ঞা আমরা আগে একক ভেক্টর সম্পর্কে আমরা জেনেছি। তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই কি ধনাত্মক দিকে, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, জে এটা হচ্ছে জে, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। একক আয়ত ভেক্টরটা আমরা একক আয়ত ভেক্টরটা আমরা বুঝবো এক্স অক্ষের ধনাত্মক দিকে আই, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে জে, জেড অক্ষের ধনাত্মক দিকে কে। এই আই জে কে কে ধনাত্মক দিকে আই জে কে কে একক আয়ত ভেক্টর বলে। আই জে কে কে একক আয়ত ভেক্টর বলে। 9 year আজও স্যার। এখন আমরা দেখব দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একক ভেক্টর রাশি। এটা ও বিন্দু, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তাহলে এটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, এটা আমরা আগেই শিখলাম। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। এই বিন্দুতে আমাদের লম্ব অঙ্কন করতে হবে, সেটা জেড অক্ষ হবে। সমতল যেহেতু জেড লম্বালম্বি অঙ্কন করা যায় না, এই জন্য আমরা এই দিক দিয়ে বোঝানোর জন্য জেড অক্ষ অঙ্কন করব। আমরা যদি এখানে আলোচ্য বিষয়টা হচ্ছে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একক ভেক্টর রাশি নির্ণয়। তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক, প্রথমে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একক ভেক্টর রাশি নির্ণয় করা শিখব, নির্ণয় করার কৌশল যেটা। এটা বিষয়টা খুব সহজ। তা কোনো বিন্দু মনে করো এই বিন্দুতে এই বিন্দুটা এইখানে আছে, এটা কি হলো, এই বিন্দুটা মনে করো এই বিন্দুটা এইখানে আছে, এই বিন্দুটা হচ্ছে এই। আমরা যদি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করি তাহলে এখান থেকে কত হলো, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর লম্ব অঙ্কন করলাম, তাহলে এটা কত 10, ওয়াই অক্ষ বরাবর 10, আর এক্স অক্ষ বরাবর এই দিক দিয়ে এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম 6, 7, মনে করো 7, এটা হচ্ছে 7। তাহলে এক্স অক্ষ বরাবর মূল বিন্দু হতে এক্স অক্ষ বরাবর দূরত্বটা কত, 7, 7। তাহলে এখানে আমরা লিখব 7।
আবার ওয়াই অক্ষ বরাবর দূরত্ব কত 10, এখানে আমরা লিখব 10। অনুরূপভাবে যদি আমরা বিবেচনা করি বি একটা বিন্দু, এইখানে বি একটা বিন্দু, তাহলে এটা এক্স অক্ষ ঋণাত্মক দিকে আমরা এখানে বৃদ্ধি করে দেব, এটা হবে এক্স ড্যাশ। তাহলে বি বিন্দু এক্স অক্ষ থেকে দূরত্ব এইটুকু, এক্স অক্ষ থেকে দূরত্ব এইটুকু। তাহলে এটা মনে করো যদি আমরা হিসাব করি 1 2 3 4, ঋণাত্মক দিকে এক্স অক্ষের ঋণাত্মক দিকে মাইনাস হবে, তাহলে এটা হবে -4। এখন ওয়াই অক্ষ বরাবর দূরত্ব কোনটা? এইটা। তাহলে কত হলো ওয়াই অক্ষ বরাবর দূরত্ব? 5 প্লাস 5, প্লাস 5। তাহলে এভাবেই আমরা স্থানাঙ্ক ব্যবহার করে ভেক্টর রাশি নির্ণয় করতে পারবো। খুব সহজ জিনিস। স্থানাঙ্ক থেকে স্থানাঙ্কটা শুধু আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর যে হিসাবগুলো আমরা বসে দেবো। এখানে বসে দিলেই আমরা ভেক্টর রাশি নির্ণয়, স্থানাঙ্ক ব্যবহার করে ভেক্টর রাশি নির্ণয় করতে পারবো। তো অনুরূপভাবে যদি জেড অক্ষ ব্যবহার করা হইতো, তখন আমরা কি করতাম? জেড অক্ষ যদি ব্যবহার করতাম তখন কি হইতো? একটা বিন্দু জেড অক্ষ যদি ব্যবহার করতাম তখন আমরা জেড অক্ষ বরাবর একটা রেখা নিতাম, জেড অক্ষ বরাবর এই দিক দিয়ে, জেড অক্ষ বরাবর এই দিক দিয়ে। তাহলে এই বিন্দুটা আছে জেড অক্ষ থেকে দূরত্ব, জেড অক্ষ এটা জেড অক্ষটা এই বিন্দুর উপর লম্ব, এটা তো লম্ব অঙ্কন করা সম্ভব নয়। তাই জেড অক্ষটা লম্ব অঙ্কন করা যেহেতু সম্ভব নয়, সেহেতু জেড অক্ষটা থেকে দূরত্বটা আমাদের নির্ণয় করা সম্ভব হচ্ছে না। দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একক ভেক্টর রাশি। এখন আমরা দেখব দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একক ভেক্টর রাশি। এখানে ও মূলবিন্দু, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর রাশি আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর রাশি জে, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর রাশি আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর রাশি জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর রাশি কে। তাহলে এখানে একক ভেক্টর রাশির উপর সাধারণত টুপি চিহ্ন থাকে, তাহলে জে এর উপর টুপি চিহ্ন হবে, কে এর উপর টুপি চিহ্ন হবে। কিন্তু ধনাত্মক দিকে একক আয়ত ভেক্টর, অনেকেই আবার টুপি যেহেতু এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই দ্বারা নির্দেশ করা হয়, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর রাশি জে দ্বারা নির্দেশ করা হয়, জেড অক্ষ বরাবর একক ভেক্টর রাশি কে দ্বারা নির্দেশ করা হয়, তাই অনেকেই টুপি চিহ্নটা ব্যবহার করে না। তোমরা টুপি চিহ্নটা ব্যবহার করবে। এখন আমরা আলোচনা করব দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ব্যবস্থায় একক ভেক্টর রাশি। অর্থাৎ একক ভেক্টর দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর রাশি আমরা কিভাবে নির্ণয় করব, আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর রাশি আমরা কিভাবে নির্ণয় করব। মনে করো এইখানে একটা বিন্দু এ, একটা বিন্দু এ, আমরা ভেক্টর রাশি স্থানাঙ্ক হতে ভেক্টর রাশি নির্ণয় করতেছি। এ একটা ভেক্টর রাশি। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্বটা কত হচ্ছে? 8। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 10।
10। সহজ হিসাব, মূল বিন্দু হতে x অক্ষের দূরত্ব কত? 8। তাহলে কত, এটা কত ছিল? I, একক ভেক্টর x অক্ষ বরাবর একক ভেক্টর I, ধনাত্মক দিকে, তাহলে ধনাত্মক দিকে I, এইটাই। আবার y অক্ষ বরাবর দূরত্ব কত আমরা পেলাম? এই বিন্দু মূল বিন্দু হতে y অক্ষের দূরত্ব কত? 10, ধনাত্মক দিকে, তাহলে 10। যদি ঋণাত্মক দিকে হইতো তাহলে মাইনাস হইতো। অনুরূপভাবে বি একটা যদি আমরা মনে করি বি একটা বিন্দু এইখানে আছে, বি বিন্দু এইখানে, এটা হচ্ছে এক্স অক্ষের বর্ধিত অংশ, তাহলে এক্স ড্যাশ, অর্থাৎ এক্স অক্ষের ঋণাত্মক দিকে বি একটা বিন্দু। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কত হচ্ছে? 1 2 3 4। তাহলে কি হলো? -4 -x। তাহলে i এর জায়গায় হবে, x অক্ষ বরাবর আমরা একক ভেক্টর i দ্বারা প্রকাশ করি, তাহলে -4। আবার y অক্ষ বরাবর কত হচ্ছে? y অক্ষ বরাবর এখান থেকে এইখানে, তাহলে 5। y অক্ষ বরাবর হচ্ছে 5 একক, তাহলে y অক্ষ ধনাত্মক দিকে, তো ধনাত্মক দিকে, তাহলে যে রাখে 5। কেন যে আগে 5? y অক্ষ বরাবর একক ভেক্টর j, আর x অক্ষ বরাবর একক ভেক্টর i। আমরা সহজভাবে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা স্থানাঙ্ক হতে একটা ভেক্টর রাশি তৈরি করতে পারবো এভাবে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক যদি হয় তাহলে সহজ হিসাব, যদি এখানে এই ও মূল বিন্দুতে একটা লম্ব অঙ্কন করতে হবে, যেহেতু সমতলে লম্ব অঙ্কন করা সম্ভব হয় না, তাহলে এই জন্য আমরা এই দিক দিয়ে জেড অক্ষ অঙ্কন করব, যেটা আমরা পূর্বে শিখেছি। এই দিক দিয়ে লম্ব অঙ্কন করা শিখব। তাহলে এই বিন্দুর অবস্থানটা কত? তাহলে এখান থেকে যদি y অক্ষ থেকে ধনাত্মক 5 হয়, 6 মনে করো, 6, তখন কি হবে? এখানে হবে 6, কে জায়গায় হবে 6। জেড অক্ষ বরাবর একক ভেক্টর রাশি যেহেতু কে ধরা হয়, তাহলে 6k। y অক্ষ y অক্ষ থেকে দূরত্ব ছিল কত? 10, আমরা 10 এখানে বসাবো। আর x অক্ষ থেকে দূরত্ব ছিল 8, এখানে হবে 8। অনুরূপভাবে বি যে কোনো একটা বিন্দু হলে x অক্ষ y অক্ষ থেকে দূরত্বগুলো এখানে বসিয়ে দেবো। x অক্ষ থেকে দূরত্ব হলে এখানে বসিয়ে দেবো, y অক্ষ থেকে দূরত্ব এখানে বসিয়ে দেবো, z অক্ষ থেকে মূল বিন্দু হতে z অক্ষের দূরত্ব এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিলেই আমরা স্থানাঙ্ক ব্যবহার করে আমরা খুব সহজেই ভেক্টর রাশি নির্ণয় করা যায়। এভাবে আমরা স্থানাঙ্ক ব্যবহার করে স্থানাঙ্ক হতে একটা ভেক্টর রাশি নির্ণয় করতে পারবো। 9 year ajo sir। ওই বিষয়টা একটু বিস্তারিত এখানে আলোচনা করব। স্থানাঙ্ক হতে ভেক্টর রাশি তৈরির সহজ নিয়ম। একই জিনিস, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় x অক্ষতে যদি বিন্দুটা এখানে হয়, এখানে যদি বিন্দু হয়, তাহলে x অক্ষ থেকে দূরত্বটা এখানে বসিয়ে দেবো, y অক্ষ দূরত্বটা এখানে বসিয়ে দেবো। আবার বিন্দুটা যদি এখানে হয়, তাহলে x অক্ষ থেকে দূরত্বটা কত হচ্ছে? মাইনাস। আমরা যদি আর একটু আলোচনা করি, বিন্দুটা মনে করো এখানে, তাহলে x অক্ষ থেকে দূরত্ব এটা, যে যত দূরত্ব হবে সেটা কত? মাইনাস। তখন এখানে হবে মাইনাস মনে করো 4। y অক্ষ থেকে দূরত্ব না, x অক্ষ দূরত্ব এইটা, সরি, x অক্ষ থেকে দূরত্ব এইটা, x অক্ষ দূরত্ব থেকে এটা কত আসছে? 1 2 3 4 5 6 7 8, তাহলে হচ্ছে এটা হবে 8। y অক্ষ থেকে দূরত্ব কত? মূলবিন্দু হতে 1 2 3 4 5 6 7 7, তাহলে হচ্ছে 7।
আবার এটা মনে করো এটা এই বিন্দু, এই বিন্দু, বি বিন্দুটা যদি এখানে থাকতো তখন কি হতো, মূলবিন্দু হতে মূলবিন্দু হতে বি এর দূরত্ব কত, 1 2 3 4 4, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে, এই যে প্লাস প্লাস, এক্স অক্ষের ধনাত্মক দিকে 4, বি বিন্দুতে ওয়াই অক্ষ, মূলবিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব কত, 1 2 3 4 5 6 6, তাহলে এটা কি মাইনাস, এই যে মাইনাস, তখন কি হবে, এখানে বসবে -6। এভাবেই আমরা স্থানাঙ্ক হতে সহজেই ভেক্টর রাশি নির্ণয় করতে পারবো। যদি এ এর স্থানাঙ্ক a 2 4 3 এবং b এর স্থানাঙ্ক b -3 2 6 হয়, তখন কি হবে, আমরা ভেক্টর রাশি কিভাবে নির্ণয় করব, ত্রিমাত্রিক এখানে তিনটা, x অক্ষ থেকে দূরত্ব, y অক্ষ থেকে দূরত্ব, z অক্ষ থেকে দূরত্ব, তাহলে x অক্ষ থেকে দূরত্ব কত 2, তাহলে আমরা এখানে 2 বসে দেব 2, y এর ক্ষেত্রে দূরত্ব কত 4, আর z অক্ষ থেকে দূরত্ব কত 3, এই ভেক্টর তৈরি হলো। স্থানাঙ্ক এর স্থানাঙ্ক যদি এত হয়, আমরা লিখতে পারি এর স্থানাঙ্ক, যদি এর স্থানাঙ্ক এত হয়, অতএব এই ভেক্টর a সমান 2i প্লাস 4j প্লাস 3k। অনুরূপভাবে যদি আমরা বলি b এর স্থানাঙ্ক কত, -3 2 6, এই কথাটার অর্থ হচ্ছে x অক্ষের ঋণাত্মক দিকে 3 একক যাবে, ধনাত্মক দিকে 2 একক, আর y অক্ষের ধনাত্মক দিকে 2 একক, আর z অক্ষের ধনাত্মক দিকে 6 একক। তাহলে x অক্ষের দূরত্ব -3i, y অক্ষের দূরত্ব 2, twice j, z অক্ষের দূরত্ব 6, তাহলে 6k। এভাবে আমরা স্থানাঙ্ক থেকে ভেক্টর রাশি নির্ণয় করতে পারবো। এর স্থানাঙ্ক এরকম এভাবে দেওয়া আছে, ভেক্টর রাশি হবে এভাবে, বি এর স্থানাঙ্ক আছে এভাবে, ভেক্টর রাশি এভাবে নির্ণয় করা যাবে। 9 এর আজও স্যার একটা সূত্র আমরা স্মরণ রাখবো, দুইটি বিন্দু a ও b এর স্থানাঙ্ক যথাক্রমে a x y z ও b p q r হলে ভেক্টর রাশিটি হবে ab, ভেক্টর রাশি হবে ab, তারপর তীর চিহ্ন। আগে আমরা শিখছি p - x i, x স্থানাঙ্ক x y z, x1 y1 z1 x2 y2 z2 যদি আমরা ধরি, তাহলে p - x i, y অক্ষ থেকে দূরত্ব বিয়োগফল কত হবে, q - y, আর z অক্ষের দূরত্ব বিয়োগফল কত হবে, r - z। এই জন্য আমরা লিখব p - xi প্লাস q - yj r - z k। এই সূত্রটা স্মরণ রাখবে। আমরা এতক্ষণ এই বিষয়ে আলোচনা করলাম, ওই আলোচ্য বিষয়টা সূত্র আকারে এখানে লিখলাম। 9 এর আজও স্যার একটা সমস্যা আমরা দেখব। a এর স্থানাঙ্ক a এত, b এর স্থানাঙ্ক b এত হলে ab কত, অর্থাৎ ভেক্টর ab কত। আমরা এই বিষয়ে আগে একটু আলোচনা করছি। যদি a হয়,
এ বি সমান এত, আই জে কে, আই জে কে। এ বি সমান কত হচ্ছে 3 মাইনাস, সূত্রটা আগে আমরা লিখি, সূত্রটা হচ্ছে পি মাইনাস এক্স আই কিউ মাইনাস ওয়াই জে আর আর মাইনাস জেড কে। তাহলে পি কত এখানে 3 আর এক্স কত 2, কিউ সমান এখানে কত 5, ওয়াই সমান কত 4, আর সমান এখানে 2 আর জেড সমান 3 সূত্র অনুসারে। তাহলে এ বি সমান কত হবে 3 মাইনাস 2, 3 মাইনাস 2, 5 মাইনাস 4 আর 6, 2 মাইনাস 3, 2 মাইনাস 3, 2 মাইনাস 3, এখানে হবে 2 মাইনাস 3। এখানে একটা জিনিস ভুল আসছে, সেটা এখানে হবে 2 মাইনাস 3, এই যে 2 মাইনাস 3, এখানে হবে 2 মাইনাস 3, এখানে হবে 2 মাইনাস 3। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এ বি সমান এখানে হচ্ছে 1 আই, এখানে 1 যে, এখানে কত হবে মাইনাস 1, এখানে হবে মাইনাস 1, তো এটা হবে না, এখানে হবে -1। তাহলে এ বি সমান কত হলো আই প্লাস জে মাইনাস কে। তাহলে এভাবে আমরা সমস্যাটা সমাধান করতে পারবো সহজ একবারে। এখানে এ এর স্থানাঙ্ক এখানে কি ছিল, এ এর স্থানাঙ্ক এত, বি এর স্থানাঙ্ক এত, সহজভাবে আমরা এগুলো করতে পারবো। 9 এর আজও স্যার। এখন আমরা ভেক্টর রাশির মান নির্ণয় করব। ভেক্টর রাশির মানটা নিয়ে নিলাম, একটা ভেক্টর রাশির মান ও দিক দুটাই থাকে, তা শুধু মানটা আমরা কিভাবে নির্ণয় করব, কোনো একটা ভেক্টর রাশির মানটা আমরা কিভাবে নির্ণয় করব। এই একটা ভেক্টর রাশি এক্স আই, মানে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্স, ওয়াই অক্ষ থেকে দূরত্ব এ ওয়াই, আর জেড অক্ষ থেকে দূরত্ব এ জেড। যদি এমন একটা ভেক্টর রাশি হয়, এর মানটা হবে, মান শুধু এ দ্বারা প্রকাশ করতে পারি, সমান ভেক্টর রাশি মডুলাস। তো এটা মান বোঝাচ্ছে। তাহলে কি হবে, রুট ওভার সহগগুলোর উপর স্কয়ার, সহগগুলোর বর্গ, এ এক্স তার উপর বর্গ, এ ওয়াই তার উপর বর্গ, এ জেড তার উপর বর্গ। এটা আমরা সূত্র হিসাবে স্মরণ রাখবো। একটা সমস্যা আলোচনা যদি করি, এ সমান টুয়াইস আই মাইনাস 3 জে আর 5 প্লাস 5k, যদি আমরা হলে ভেক্টর রাশির মানটা নির্ণয় করব। আমরা সমাধানটা কিভাবে করব, আমরা জানি সূত্র এ সমান এত, রুট ওভার এ এক্স উপর স্কয়ার, এ ওয়াই উপর স্কয়ার, এ জেড উপর স্কয়ার। এ এক্স কথাটার অর্থ হচ্ছে 2, এ ওয়াই কথাটার অর্থ হচ্ছে -3, আর এ জেড এর অর্থ হচ্ছে 5। নাইয়ের আজও স্যার। তাহলে এটা আমরা যদি এইভাবে সমাধান করতে যাই, তাহলে কি হবে, সমান চিহ্ন এখানে দেব, রুট আসলো, তাহলে এখানে কি আসছে, এ এক্স সমান 2, এ ওয়াই সমান -3, এ জেড সমান
5। তাহলে এটা যদি আমরা হিসাব করতে যাই তাহলে ব্র্যাকেট 2 এর উপর বর্গ প্লাস ব্র্যাকেট AY হচ্ছে -3, এইখানে বিষয়টা আছে -3 তারপর বর্গ, -3 তারপর বর্গ প্লাস 5 তারপর বর্গ। যদি আমরা হিসাব করি 5 5 25 আর 9, 25 আর 9 হচ্ছে 2 2 5 5 25, 25 আর 9 34, 34 আর 4 38, তাই √38। তাহলে এটার মানটা হবে, ভেক্টর রাশিটার মান হবে 38, √38। এভাবে আমরা একটা ভেক্টর রাশির মান নির্ণয় করতে পারবো এবং সহজভাবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব টর্ক বা ঘূর্ণন বল ও কৌণিক ভরবেগ কি। 9 year আজো স্যার। টর্ক বা ঘূর্ণন বল, টর্ক বা ঘূর্ণন বল। তাহলে এখানে লক্ষ্য করো, দরজাটি উপর এই বিন্দুতে একটি বল প্রয়োগ করা হচ্ছে, বল প্রয়োগ করা আছে, দরজাটি ঘুরতেছে, বল প্রয়োগ করা আছে, দরজাটি ঘুরতেছে। তাহলে কি এই বিন্দুতে বল প্রয়োগ করা আছে, এই বিন্দুতে বল প্রয়োগ করা আছে, দরজাটি ঘুরতেছে। তাহলে টর্ক জিনিসটা কি বা ঘূর্ণন বলটা জিনিসটা কি? ঘূর্ণন বলটা হচ্ছে এই ঘূর্ণন অক্ষর থেকে, এটা ঘূর্ণন অক্ষ, ঘূর্ণন অক্ষর থেকে যে বিন্দুতে বল প্রয়োগ করা হচ্ছে এর মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্ব এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। কোন বিন্দু হতে, মূল বিন্দু হতে কোন বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর। আর এখানে যে বলটা প্রয়োগ করা আছে, এই বলের গুণফলটাই হচ্ছে, এই বলের গুণফলটাই হচ্ছে টর্ক বা ঘূর্ণন বল। এই বলের গুণফলটা ব্যাসার্ধ ভেক্টর এবং বলের গুণফলটাই বলা আছে টর্ক। তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা বলবো কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর উপর, কোনো অক্ষের সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে, কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর উপর যে বিন্দুতে লম্বভাবে ক্রিয়াশীল বল, উপর যে বিন্দুতে লম্বভাবে ক্রিয়াশীল বল, এই বিন্দুতে বল ক্রিয়া করতেছে, এই বিন্দুতে লম্বভাবে বলটা হতে হবে লম্বভাবে, লম্বভাবে ক্রিয়াশীল বল, ওই বিন্দুর অবস্থান ভেক্টর ও প্রযুক্ত বলের গুণফলকে টর্ক বা ঘূর্ণন বল বলে। আমরা যদি একটু আলোচনা করি, একটু যদি আলোচনা করি তাহলে আমরা এভাবে বলতে পারি, মনে করি এটা ঘূর্ণন অক্ষ, ঘূর্ণন অক্ষ পি কিউ, একটা পি কিউ ঘূর্ণন অক্ষ। তা ঘূর্ণন অক্ষের এটা মনে করো বস্তুটা ঘুরতেছে, এই বস্তুটা এখানে, এই বস্তুটার উপর সংজ্ঞা অনুসারে এই বস্তুটার উপর লম্ব বল, লম্বভাবে প্রযুক্ত বল, লম্বভাবে প্রযুক্ত বল, লম্বভাবে প্রযুক্ত বল এফ। তাহলে এই প্রযুক্ত, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর অর্থাৎ এই বিন্দুর থেকে এই বিন্দুর দূরত্ব, এখানে মনে করো এই ঘূর্ণন অক্ষর থেকে এই দূরত্বটা ব্যাসার্ধ ভেক্টর, অর্থাৎ ঘূর্ণন অক্ষর থেকে কোনো বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ ভেক্টর বলে। তাহলে এটাকে এই লম্বভাবে প্রযুক্ত বল এবং ব্যাসার্ধ ভেক্টর মধ্য গুণফলকেই বলা হচ্ছে টর্ক বা ঘূর্ণন বল। এই ঘূর্ণন বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? টাউ, টাউ দ্বারা প্রকাশ করা হয়। এটা ভেক্টর রাশি
ভেক্টর রাশি হবে, কারণ হচ্ছে ব্যাসার্ধটাও একটা ভেক্টর রাশি, ব্যাসার্ধ ভেক্টরটাও একটা ভেক্টর রাশি, এর গুণফল বলটাও একটা ভেক্টর রাশি। তো দুইটার গুণফলটাই হচ্ছে টর্ক বা ঘূর্ণায়ন বল। দুইটার গুণফলটাই হচ্ছে টর্ক বা ঘূর্ণায়ন বল। তাহলে এখানে বিষয়টা এরকম ছিল, টর্ক বা একে আমরা বলতেছি টর্ক বা ঘূর্ণায়ন বল। ঘটনাটা যদি এরকম হয়, এখানে অবস্থান ভেক্টর আর প্রযুক্ত বল এফ, চিত্র অনুসারে যেটা আমরা দেখাইলাম, তাহলে টর্ক টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। টর্ক একটি ভেক্টর রাশি, আর ও এফ এর যে তলে অবস্থিত, টাউ তার সেই তলের উপর লম্বভাবে অবস্থিত। আমরা পরবর্তীতে দিক থেকে নিয়ে আলোচনা করব। তাহলে এইখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে শর্তটা হচ্ছে লম্বভাবে। এখানে এই বলটা কিন্তু লম্বভাবে ক্রিয়াশীল নয়, তির্যকভাবে এই দরজার সঙ্গে একটা কোণ উৎপন্ন করছে, একটা কোণ উৎপন্ন করে, মনে করি কোণটা হচ্ছে থিটা। এই জিনিসটা আলোচনা করার আগে আমরা একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে এই জিনিসটা আলোচনা করার আগে একটা জিনিস আমরা দেখব, এটা হচ্ছে ভেক্টরের বিভাজন। ভেক্টরের বিভাজনটা কি? ভেক্টরের বিভাজনটা কি? তাহলে ভেক্টর রাশি যদি একটা এইরকম একটা ভেক্টর রাশি থাকে, ভেক্টর রাশি মনে করে এফ, ভেক্টরের বিভাজন হচ্ছে কোনো ভেক্টর রাশিকে দুই বা ততোধিক বা অংশে বিভক্ত করাকে ভেক্টরের বিভাজন বলে। এই বিভক্ত অংশগুলোকে উপাংশ বলে, ওই ভেক্টরের উপাংশ বলে। তাহলে এখানে এইটা একটা ভেক্টর রাশি, ভেক্টর এফ কে যদি আমরা দুটো অংশে বিভক্ত করি, একটা হবে অনুভূমিক উপাংশ আর একটা হবে উলম্ব উপাংশ। একটা হবে অনুভূমিক উপাংশ আর একটি উলম্ব উপাংশ। তো অনুভূমিক উপাংশ এই এফ ভেক্টর রাশিকে দুইটা ভাগে ভাগ যদি করি, একটা হবে অনুভূমিক উপাংশ আর একটা হবে উলম্ব উপাংশ। তো অনুভূমিক উপাংশটা আমরা বিশ্লেষণ করে দেখি, অনুভূমিক উপাংশ হবে এফ কস থিটা, এফ কস থিটা। অনুভূমিক উপাংশ আমরা কোনটা ধরবো? ভেক্টর রাশিটি যে উপাংশের সাথে কোণ উৎপন্ন করে, মানে থিটা কোণ উৎপন্ন করে, ওইটাকেই বলা হচ্ছে অনুভূমিক উপাংশ। আবার এবং অপর যে ওই বিন্দুতে ভেক্টর রাশি এক প্রান্ত বিন্দুতে যে লম্ব অঙ্কন করা হইলো, ওটাকে নাম বলা হচ্ছে উলম্ব উপাংশ। উলম্ব উপাংশটি হবে এফ সাইন থিটা, এফ সাইন থিটা এটা হবে। অর্থাৎ এটা আমরা যদি লিখতে পারি এভাবে, এফ সাইন থিটা, এফ সাইন থিটা। অনুভূমিক উপাংশ হবে যে তার সাথে কোণ উৎপন্ন করবে, সেটাই হবে অনুভূমিক উপাংশ, ওর লম্বটা হবে উলম্ব উপাংশ। এই ধারণাটুকু থাকলেই আমরা এই আলোচ্য বিষয়টা আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে দরজার ঘূর্ণয়ন বল, এখানে যদি আসি আমরা, এখানে বলটা কি তির্যকভাবে প্রয়োগ, এখানে লম্বভাবে কথা বলা আছে, লম্বভাবে সূত্রতে লম্বভাবে দেওয়া আছে, কিন্তু এখানে তির্যকভাবে। তাহলে এখানে একটা দরজার সঙ্গে ব্যাসার্ধ ভেক্টরের সাথে একটা কোণ উৎপন্ন করে, এটা মনে করো এটা ঘূর্ণন অক্ষ, অর্থাৎ দরজাটির এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, আর দরজাটি হচ্ছে মনে করো এইরকম। তাহলে এখানে তির্যকভাবে বল প্রয়োগ করা হলো, কত কোণে? থিটা কোণে। তাহলে থিটা কোণে যদি আমরা এখানে বল প্রয়োগ করি, তাহলে এই যে এই বল প্রয়োগ বিন্দু এবং ঘূর্ণন বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাকে কি বলা হয়? ব্যাসার্ধ ভেক্টর। মধ্যবর্তী দূরত্বটাকে বলা হয়
ব্যাসার্ধ ভেক্টর, আমরা ব্যাসার্ধ ভেক্টরের সংজ্ঞা অনুসারে এইটুকু আমরা জানি। তাহলে ব্যাসার্ধ ভেক্টর, তাহলে আমাদের দরকার লম্বালম্বী বল, এই লম্বালম্বী বলটার দরকার। তাহলে এই দিক দিয়ে আমরা প্রয়োগ করলাম, এফ বল এখানে প্রয়োগ করলাম। তাহলে এইটা লম্বালম্বী বরাবর বল কত বল হবে সেইটা আমরা বের করব। তাহলে এই দিক দিয়ে লম্বালম্বী বরাবর বল প্রয়োগ করতেছি। তাহলে একটা এই দিক দিয়ে বল হচ্ছে পাওয়া যাচ্ছে, বিভক্ত হচ্ছে, আর একটা অংশ এই দিক দিয়ে একটা এই দিক দিয়ে উপাংশ পাওয়া যাচ্ছে। তাহলে দেখো এখানে এই চিত্র অনুসারে যার সাথে কোণ উৎপন্ন করে, ভেক্টর রাশি কি অর্থাৎ বলটি যার সাথে কোণ উৎপন্ন করে, যে উপাংশের সাথে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে অনুভূমিক উপাংশ। ওই হিসাবে এইটা হবে অনুভূমিক উপাংশ, এটা হবে তোমার অনুভূমিক উপাংশ। তাহলে এটা হবে কত, এফ বল, তাহলে এফ কস থিটা, এফ কস থিটা, এফ কস থিটা, এটা হবে এফ কস থিটা। আর এটা তাহলে এটা যদি অনুভূমিক হয় তাহলে এটা লম্ব, তাহলে এই বলটা প্রযুক্ত বলটা হবে এফ সাইন থিটা, সাইন থিটা, এফ সাইন থিটা। তাহলে লম্বালম্বী বরাবর বলটা আমরা কত পাইলাম, এফ সাইন থিটা, এফ সাইন থিটা লম্ব বল আমরা পাইলাম এফ সাইন থিটা। তাহলে এভাবে আমরা এই যে বলের বিভাজন, এইটা যে এফ সাইন থিটা হলো, এই বলটা এই প্রযুক্ত বলটা যে এফ সাইন থিটা হলো, লম্বালম্বী এই বলটা লম্ব উপাংশটা যে এফ সাইন থিটা হলো, সেটা আমরা এই তথ্য থেকে আমরা বুঝতে পারলাম। তাহলে টর্ক বা ঘূর্ণন বল টাউ সমান তাহলে কি হবে, ব্যাসার্ধ ভেক্টর, এই যে ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর টাউ সমান হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর টাউ সমান ব্যাসার্ধ ভেক্টর আর ব্যাসার্ধ ভেক্টর আর গুণফল আর, এখানে তো আর হবে না, আর এফ, তো বলের জায়গায় আসলো কি এফ, লম্ব বরাবর বল আসলো কি এফ সাইন থিটা, এফ সাইন থিটা, এফ সাইন থিটা, এইটুকু জানলে হবে এফ, এটা হচ্ছে এফ, এফ সাইন থিটা। তাই টর্ক সমান আমরা এটা পাবো, এটা টর্কের মানও বলা যেতে পারে, টর্কের মান। তাহলে এই কোণটা কত, যখন 90 ডিগ্রি হবে তখন থিটা সমান 1 হবে, তখন এ পার হবে। যেহেতু এটা ভেক্টর গুণন, তাহলে তখন আমরা ভেক্টর গুণের দিকে যাবো। বিস্তারিত পরবর্তী এই ঘূর্ণন বল বোঝার জন্য এইটুকুই যথেষ্ট। কৌণিক বেগ, কৌণিক বেগ, কৌণিক বেগ জিনিসটা কি এখন আমরা এটা জানবো। তা আমরা এমনিতে বেগ জানি, বেগটা হচ্ছে এরকম, v is equal to L ভাগ t, এটা হচ্ছে বেগ। এই বেগটাকে আমরা বলি রৈখিক বেগ, অর্থাৎ সোজাসুজি বরাবর, লম্বিক বরাবর। এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগ যদি আমরা এখানে আলোচনা করি, তাহলে এখানে একটা জিনিস দেখো, এই বস্তুটা এই ব্যক্তিটাকে ঘুরতেছে একটা বৃত্তাকার পথে, একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে, এইভাবে একটা বৃত্তাকার পথে সে ঘুরতেছে। বৃত্তাকার পথে কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তখন কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তখন তার যে কৌণিক দূরত্ব অতিক্রম করে, এটা কৌণিক, এটা আছে থিটা, কৌণিক দূরত্ব, এই যে কৌণিক। তাহলে একবার যদি ঘুরে সে টুয়াইস পাই পরিমাণ কৌণিক দূরত্ব অতিক্রম করে, টুয়াইস পাই 360 ডিগ্রি, টুয়াইস পাই। আর এইটুকু হচ্ছে থিটা।
তাহলে কৌণিক বেগটা হবে ওমেগা, কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু থিটা ভাগ টি, থিটা থিটা ভাগ টি, ওমেগা ইজ ইকুয়াল টু থিটা ভাগ টি, ওমেগা ইজ ইকুয়াল টু থিটা ভাগ টি। এটা হচ্ছে কৌণিক বেগ। তাহলে এখানে বলা আছে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, তাহলে এই বস্তুটা যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে, যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন খুব দ্রুত ঘটতে থাকে এবং কোণের পরিবর্তন খুব দ্রুত ঘটে। এই জন্য সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কৌণিক সরণ, অর্থাৎ কৌণিক সরণ কত হলো, থিটা পরিমাণ, থিটা পরিমাণ কৌণিক সরণ হলো। কৌণিক সরণের হারকে, অর্থাৎ একক সময় যে পরিমাণ কৌণিক সরণ ঘটে তাকে কৌণিক বেগ বলে। কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একটা বস্তু বৃত্তাকার পথে এখান থেকে মনে করো বস্তু ব্যক্তিটা এখান থেকে এখানে আসলো, এই যে পরিধি বরাবর যে দূরত্বটা অতিক্রম করা, এটা হচ্ছে রৈখিক সরণ। এখান থেকে এটা হচ্ছে রৈখিক সরণ, আর কৌণিক সরণ হচ্ছে এইটা। যদি ঘটনাটা এরকম ঘটে, বস্তুটি একবার ঘুরলে, একবার ঘুরলে তখন থিটা সমান হবে টোয়াইস পাই, থিটা সমান হবে টোয়াইস পাই। এটা তোমরা জানো। যদি বস্তুটি একবার ঘুরে যদি একটা রাউন্ড দেয় তাহলে থিটা সমান টোয়াইস পাই, অর্থাৎ কৌণিক সরণটা হচ্ছে টোয়াইস পাই এর পরিমাণ। 180 ডিগ্রি 180 ডিগ্রি 180 ডিগ্রি সমান পাই, 180 ডিগ্রি সমান পাই, টোয়াইস পাই পরিমাণ কৌণিক সরণ ঘটে। তখন ওমেগা সমান কি হবে, থিটার স্থলে হবে, কৌণিক বেগ থিটার স্থলে হবে টোয়াইস পাই ভাগ টি, টোয়াইস পাই ভাগ টি। আবার n সংখ্যক বার যদি ঘোরে, n বার ঘুরলে তখন কি হবে, থিটা সমান হবে, তাহলে n বার ঘুরলে, একবার ঘুরলে টোয়াইস পাই, আর n বার ঘুরলে টোয়াইস পাই n। তখন কৌণিক বেগ ওমেগা সমান হবে, টোয়াইস পাই n আর নিচে টি, কত সময় ধরে ঘটে। এটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা। তা কৌণিক বেগের যে সূত্রটা, এইটা তোমাকে স্মরণ রাখতে হবে। এটা হচ্ছে কৌণিক বেগের সূত্র। এটা অঙ্ক করার সময়, গাণিতিক সমস্যা সমাধান করার সময় এই সূত্রটা লাগবে। এখানে একটা দেওয়া আছে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। রৈখিক বেগ হচ্ছে ভি আর কৌণিক বেগ হচ্ছে ওমেগা। তাহলে ভি ওমেগা। তাহলে ভেক্টর অধ্যায়ে আমরা আর এই সম্পর্কটা প্রতিষ্ঠা করব না, এটার জন্য আলাদা অন্য অধ্যায়ে এই ভি ইকুয়াল টু ওমেগা এর সম্পর্ক নিয়ে ডিটেলস আলোচনা আছে। শুধু আমরা স্মরণ রাখবো ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর। যখন ভেক্টর গুণন আমরা পড়বো তখন এইগুলো ক্রস গুণফল, ডট গুণফল নিয়ে আলোচনা করব। এখানে আর তেমন কোনো বিষয় আলোচনার বিষয় নাই। তাহলে আমরা এখন যাব পরের স্লাইডে। 9 এর আজম স্যার। কৌণিক ভরবেগ। ঘূর্ণনরত কোনো বস্তু কণার ব্যাসার্ধ ভেক্টর, ঘূর্ণনরত কোনো বস্তু কণার ব্যাসার্ধ ভেক্টর
ও রৈখিক ভরবেগের গুণফলকে কৌণিক ভরবেগ বলে। এই বস্তুটা ঘটতেছে, এই অক্ষকে কেন্দ্র করে এই বস্তুটা ঘটতেছে। তাহলে ঘূর্ণনরত কোনো বস্তুর কণার ব্যাসার্ধ ভেক্টর, তাহলে ব্যাসার্ধ ভেক্টরটা কোনটা আছে? এইখান থেকে এই বিন্দু দূরত্বটা আছে ব্যাসার্ধ ভেক্টর। ঘূর্ণনরত কোনো বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এইখান থেকে এই দূরত্বটাই হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। আর ব্যাসার্ধ ঘূর্ণনরত কোনো কণা ব্যাসার্ধ ভেক্টর ও রৈখিক ভরবেগ। তাহলে এই বস্তুটা একটা নির্দিষ্ট বেগে বস্তুটা ঘটতেছে, একটা বেগে বস্তুটা ঘটতেছে, এই যে বস্তুটা একটি বেগে ঘটতেছে। তাহলে এই বস্তুটা বেগে ঘটতেছে, তাহলে এর একটা ভর আছে আর বেগ মনে করো ভি বেগে ঘটতেছে, বস্তুটা ভি বেগে ঘোরে। তাহলে রৈখিক ভরবেগ কি হবে? তাহলে ভরবেগটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি। তা রৈখিক ভরবেগ হবে এম ভি। এই ব্যাসার্ধ ভেক্টর আর ভরবেগ এর গুণফলটাই হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ L = R গুণন R ক্রস পি। এটা ভেক্টর গুণন R ক্রস পি। এটাই কৌণিক ভরবেগ। সহজ সংজ্ঞা, কোনো একটা বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো বস্তুর ব্যাসার্ধ ভেক্টর আর রৈখিক ভরবেগের গুণফলকে কৌণিক ভরবেগ বলে। এই যে ব্যাসার্ধ ভেক্টর আর, ব্যাসার্ধ ভেক্টর আর, ব্যাসার্ধ ভেক্টর আর, এই যে ব্যাসার্ধ ভেক্টর আর, অর্থাৎ এইটা আমাদের ব্যাসার্ধ ভেক্টর ছিল, ব্যাসার্ধ ভেক্টর আর ও রৈখিক ভরবেগ পি ফলে কৌণিক ভরবেগ L = R ক্রস পি। এটাই হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। এটা নিয়ে আর তেমন বিস্তারিত কোনো আর কথা প্রয়োজন নাই, এইটুকু হলে আমরা বুঝতে পারবো কৌণিক ভরবেগ জিনিসটা কি। এখন আমরা একটি সালের প্রশ্ন সমাধান করব। তা প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিতে ক্লিক করো। অবশ্যই এটা করবে। পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দিলে তোমরা অবশ্যই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। এখন দেখো সালের প্রশ্ন। এখানে বরিশাল বোর্ড 2017 সালে প্রশ্ন আমাদের সমাধান করব। নিম্নে দুটি এ ও বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। বি বিন্দু, এ বিন্দু আর বি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক 2, 3, 4 আর বি বিন্দুর স্থানাঙ্ক 4, 2, -3। মূল বিন্দু কত? ও মূল বিন্দু স্থানাঙ্ক কি হবে? 0, 0, 0। x অক্ষ 0, y অক্ষ 0, z অক্ষ 0 আর এই মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ও এ কি হচ্ছে? R1 ব্যাসার্ধ ভেক্টর, ও বি R2 ব্যাসার্ধ ভেক্টর। প্রশ্নটা এখানে কি করছে? গ নম্বর প্রশ্নটা হচ্ছে এ বি সংযোগ শাখারি সরলরেখার ভেক্টরের মান নির্ণয় করো। এ বি সংযোগকারী ভেক্টরের মান নির্ণয় করো। এ বি সংযোগকারী ভেক্টরের মান নির্ণয় করো। এটা সহজ একবারে সহজ প্রশ্ন। আমরা দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকলে তার ভেক্টর রাশি মান বের করতে পারি, ভেক্টর রাশি নির্ণয় করতে পারি, তারপরে মান নির্ণয় করতে পারি। উদ্দীপকের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা বিশ্লেষণ করো। তাহলে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা সেটা আমরা এখন বিশ্লেষণ করব। এটা দেখবো এটা সমকোণী ত্রিভুজ হয় কি না। চলো আমরা এখন সমাধানের দিকে যাই।
আমরা গতে আমরা এবি, এই যে এবি এর মান √21 বের করছি। তাহলে এবি বাহুর মান আমরা পাইলাম। এখন আমরা ও এ বাহুর মান নির্ণয় করব এবং ওবি বাহুর মান নির্ণয় করব। এটা বিষয়টা সহজ, যেহেতু স্থানাঙ্ক ব্যবহার করে, অর্থাৎ দুইটা স্থানাঙ্ক যদি জানা থাকে সেখান থেকে আমরা সহজেই একটা ভেক্টর রাশি নির্ণয় করতে পারি। তাহলে ভেক্টর আমরা সহজেই এই ও বিন্দুর স্থানাঙ্ক 0 0, ও বিন্দুর স্থানাঙ্ক 0 0, বির স্থানাঙ্ক এত, এটা তোমরা জানো, এর স্থানাঙ্ক এত, দুটা হিসাব করে আমরা তাহলে ও বিন্দু ও এর ভেক্টর রাশি নির্ণয় করব, ও বি ভেক্টর রাশি নির্ণয় করব এবং তার মান নির্ণয় করব। তাহলে আমরা এই বাহু দুইটা পাবো, ও এ বাহুর মান পাবো, ও বি বাহুর মান পাবো। তা আসো আমরা পরীক্ষা করে দেখি। তাহলে এখানে ও এ বাহু, তাহলে ও বি বাহু, তা ও এ ভেক্টর ও এ সমান, তাহলে কি হবে? ভেক্টর ও এ সমান হবে, আমরা জানি তাহলে 2, এই স্থানাঙ্ক বিয়োগ এই এখানকার স্থানাঙ্ক, তাহলে x এর স্থানাঙ্ক কত? 2 বিয়োগ 0, 2 বিয়োগ 0 i প্লাস 2 বিয়োগ 0 i 3 মাইনাস 0, তাহলে 3 মাইনাস 0, 3 মাইনাস 0 j, 3 মাইনাস 0 j সমান প্লাস 1 মাইনাস 0, 1 মাইনাস 0 j কে। তাহলে আমরা যদি এই পাশে সমান লিখি, নিচে না লিখে এখানে তোমরা নিচে লিখবে, এইখানে লিখবে, আমি সোজাই লিখলাম। তাই টুয়াইস i 3j কে, টুয়াইস i প্লাস 3j প্লাস কে। অতএব ও এর মানটা কত হবে? ও এর মানটা যদি আমরা নির্ণয় করি, তাহলে ও এ সমান আমরা লিখব, ও এ সমান আমরা লিখব √2 এর উপর স্কয়ার। আমরা আগেই শিখছি কিভাবে এটা মান নির্ণয় করব। 2 এর উপর স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার। তাহলে সমান কত হচ্ছে? 2। তাহলে 3 3 9, 9 1 10, 10 আর 4, 3 3 9 1 10, 10 এর 10 আর 4 14, তাহলে √14। তো অনুরূপভাবে তাহলে ও বি কি আছে? ও বি ভেক্টর ও বি সমান হবে ভেক্টর ও বি সমান হবে ভেক্টর ও বি সমান 4i 2j minus 3k, 4i plus 2j plus minus 3k,
3k 3k হল। তাহলে অতএব ওবির মানটা কত হবে? ওবির মানটা হবে তোমার ওবি হচ্ছে ওবি রুট ওভার 4 এর উপর স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার প্লাস মাইনাস 3 এর উপর স্কয়ার। তাহলে সমান হবে 3 3 9 9 4 16 আর 4 20 20 আর 29 তাহলে 29। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দেখো বৃহত্তর বাহু হচ্ছে 29, এটা তাহলে 29 ওবি বাহুটা এই বাহুটা বৃহত্তর বাহু। তা আমার সংজ্ঞা অনুসারে জানি বৃহত্তর বাহুর উপর বর্গক্ষেত্র, তাহলে এটার উপর বর্গক্ষেত্র কত আছে? 29। আর এই দুইটার উপর বর্গক্ষেত্র এটা 21 আর 14, এটা সমষ্টি, এটা সমান হবে না। তাহলে অতএব আমরা লিখতে পারি বৃহত্তর বাহুর উপর বর্গক্ষেত্র ওবি এর উপর স্কয়ার প্লাস ওবি এর উপর স্কয়ার প্লাস তো না সমান হবে ওবি এর উপর বৃহত্তর বাহুর উপর বর্গক্ষেত্র সমান ইজ নট এবি এর উপর স্কয়ার এবি এর উপর স্কয়ার বা বর্গক্ষেত্র প্লাস ওএ এর উপর বর্গক্ষেত্র তাহলে কি হলো? আমরা একটা জিনিস সিদ্ধান্তে আসলাম, বৃহত্তর বাহুর উপর বর্গক্ষেত্র, এইটার উপর বর্গক্ষেত্র, বৃহত্তর বাহুর উপর বর্গক্ষেত্র, বৃহত্তর বাহু যেটা এইটা ছিল বৃহত্তর বাহুর উপর বর্গক্ষেত্র, অপর দুইটা বাহু যে আছে এই দুইটার উপর বর্গক্ষেত্রের সমষ্টি সমান নয়। তাহলে অতএব আমরা বলতে পারি ইজ নট এত। তাহলে আমরা অবশ্যই বলতে পারি উদ্দীপক, আমরা তারপরে লিখবো কি, উদ্দীপক ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ গঠন করে না। যেহেতু এটা সমান হচ্ছে না, তাহলে আমরা অবশ্যই বলতে পারি উদ্দীপক ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ গঠন করে না। ঘ নম্বরটা আমরা কত সহজেই আমরা সমাধান করে নিলাম ঘ নম্বরটা। তাহলে আমরা ধারাবাহিকভাবে, যদি সিলেবাস অনুসারে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়, তাহলে প্রত্যেকটা টপিক এবং সালের প্রশ্নগুলো খুব সহজেই সমাধান করা যাবে এবং বিভিন্ন সমস্যাগুলো সহজেই সমাধান করা যাবে। কিন্তু আমি পদার্থবিজ্ঞানের প্রতিটি অধ্যায় সালের সিলেবাস অনুসারে আলোচনা করব। সিলেবাস যা অন্য কোথাও কোনো ভিডিওতে আলোচনা করা হয় না। সবাইকে ধন্যবাদ। পরবর্তী লেকচারে আবার কথা হবে।